এই যে ডক্টর কলিমুল্লাহ উনি একটা সাক্ষাৎকারে বা আলোচনার অনুষ্ঠানে আর কি একটা প্রাইভেট যে ইউটিউব চ্যানেল আছে সম্ভবত ইউকে থেকে টক শো ইউকে এরকম, তো সেখানে অ্যাঙ্করের সাথে আলাপ করতে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং কিছু তথ্য উনি বললেন। আমি জানি না তথ্যগুলো সঠিক কিনা অথবা বাস্তব কিনা, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এটা মনে হয় সঠিক হতে পারে, সঠিক হওয়ার সম্ভাবনা অত্যধিক। তো আমরা অতএব তার কথা আগে প্রথমে শুনি এবং অতঃপর এটা নিয়ে কিছু কথা বলা যেতে পারে। যে নিরাপত্তা কচু পাতার পানির উপর দাঁড় করানো কতটা ভালনারেবল সেটাই এই ঘটনাটি প্রমাণ করেছে। কোন ঘটনার কথা বলছেন ডক্টর কলিমুল্লাহ সাহেব? সচিবালয় কি পয়েন্ট ইনস্টলেশন, সেখানে মধ্যরাতে যদি ঘটনা ঘটতে পারে তাহলে যে কোনো সময়, এমনকি আজকে সচিবালয়ে, কালকে যমুনায়, পরশুদিন বঙ্গভবনেও ঘটতে পারে। জি, এটা একেবারে খুবই বাস্তব এবং যৌক্তিক কথা বলছেন। আসলেই তো সচিবালয়ের মতো একটা অত্যন্ত সিকিউর জায়গায় সেখানে যদি এভাবে আগুন লেগে একবার পুরো বিল্ডিং একেবারে পুড়ে ছারখার হয়ে যায়, তাহলে এই একই ঘটনা তো অন্যান্য জায়গায় তো ঘটতে পারে, রাইট? যমুনাতেও ঘটতে পারে, বঙ্গভবনেও ঘটতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এবং এটা আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিকিউরিটি কত হালকা, তাই না? এটা কিন্তু অবশ্যই খুবই অশনি সংকেতের একটা বিষয়। তো ঠিক আছে, তারপরে বলেন। তখন রাষ্ট্রের যে স্তম্ভ বা পিলারগুলো, সেগুলো শেষ অবধি যদি কুপকাত হয়ে পড়ে, তখন সরকারের রাষ্ট্রের অবস্থা কি দাঁড়াবে সেটাও কিন্তু অনেকে ভেবে শিহরিত হচ্ছে। একেবারেই ঘাঁটি কথা বলছেন। এই বিষয়টা নিয়ে আমি আসলে শিহরিত হচ্ছি যে এটা কীভাবে সম্ভব। সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা নাকি বাংলাদেশ নামক যে স্টেট, এর হার্ট অফ দ্য কান্ট্রি, হার্ট অফ দ্য গভর্নমেন্ট, রাইট? তো সেখানে কত দারোয়ান, কত নাইট গার্ড, কত পুলিশ, কত মিলিটারি ওখানে পাহারা দিচ্ছে। কোনো এক জায়গায় যদি আগুন লাগেও তো সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা তো অত্যন্ত একেবারে জমাট। তো সেই অল্প জায়গার মধ্যে তাড়াতাড়ি গিয়ে কেউ আগুন নিভাতে পারলো না, এবং অতঃপর সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। এটা তো আসলেই রহস্যজনক, সন্দেহজনক, এবং অবশ্যই এর পিছনে স্যাবোটাজমূলক কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের স্যাবোটাজ কারা করতে পারে? অসমর্থিত সূত্রে যেটা জানা গেছে সেটি হচ্ছে, রাতের বেলা যখন টানটান উত্তেজনা চলছিল, তখন আমাদের প্রতিবেশীরা জানান দিয়েছে যে সংবিধান যদি বিলোপ করা হয় তাহলে তারা আমাদের যে সার্বভৌমত্ব, যে কারণে তারা রেসপেক্ট করে, সেটি রেসপেক্ট করার ডিজুরো বেসিস আর থাকবে না। ও, তার মানে আপনি ওই 31 ডিসেম্বর যে প্রোক্লেমেশন অব দ্য সেকেন্ড রিপাবলিক যে ঘোষণা জুলাই বিপ্লবের নামে দিতে যাচ্ছিল, এবং তারা বস্তুত একটা বিপ্লবী সরকারের হয়তো রূপরেখা প্রকাশ করতে যাচ্ছিল, বা হয়তো বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছিল, এবং সেই সাথে তারা বাংলাদেশে যে প্রচলিত যে সংবিধান আছে তাকে ছুঁড়ে ফেলে, অর্থাৎ মুজিববাদ নাম দিয়ে সেটাকে একেবারে সেটা কাগজের মতো ফেলে দেওয়ার কথা বলছিল। এবং আপনার বক্তব্য হচ্ছে এই বিষয়টা নিয়ে ভারত, আপনি বললেন যে অসমর্থিত সূত্রে, তাই না? ভারত বাংলাদেশের সরকারকে হুমকি দিয়েছে যদি এই কাজটা করে, অর্থাৎ সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশে কোনো বিপ্লবী সরকার গঠিত হয়, যেটা নাকি হবে ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী এবং একই সঙ্গে মৌলবাদী চরিত্রের অধিকারী, তাহলে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে আর মানবে না এবং সম্মানও করবে না। হ্যাঁ, তো যদি সেটা না করে তাহলে ভারত কী ধরনের তাহলে হুমকি টুমকি কিছু দিছিল নাকি? বলেন তো ভালো করে, পরিষ্কার করে। ফলে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বিমান হামলা পর্যন্ত যে কোনো কিছু ঘটলে এর দায় আমাদেরকে বহন করতে হবে। আচ্ছা, খুবই ভয়ঙ্কর খবর। তাহলে আপনি অসমর্থিত সূত্রে এটা কোথা থেকে পেলেন? যাই হোক, পেয়েছেন, বলছেন, আমরা শুনলাম, কিন্তু এটা খুব অমূলকতা মনে হয় না। কারণ বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, যেটা নাকি ভারতের পেটের মধ্যে আছে, এরা যদি হঠাৎ করে প্রচলিত যে রাষ্ট্র পদ্ধতি এবং যে সংবিধান এটা ছুঁড়ে ফেলে দিয়ে 5 আগস্ট পরবর্তী 5 মাস পরে এসে হঠাৎ করে যদি একটা বিপ্লবী সরকার গঠন করে, এবং আমরা তো দেখতে পাচ্ছিলাম যে কাদের সমর্থন এদের পিছনে ছিল, জামায়াত ইসলাম, রাইট?
তো এখানে যদি তারা বিপ্লবী সরকার গঠন করত, এবং আশা করি ভবিষ্যতে হয়তো তদন্ত সাপেক্ষে জানা যাবে যে সেই বিপ্লবী সরকারের গঠন কেমন হতো, বাংলাদেশের নতুন নাম কেমন হতো, এবং এই যে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের রূপরেখা কী হতো। যেহেতু পিছনে জামাত ইসলামী ছিল, তাহলে ধরে নেওয়া যায় যে বাংলাদেশ ওয়াজ গোয়িং টু ডিক্লেয়ার অ্যাজ দ্য ইসলামিক স্টেট অফ বাংলাদেশ, অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে তারা একটা ইসলামিক রিপাবলিক করার ডিক্লারেশন করতে যাচ্ছিল। তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে এটা একটা নতুন স্বাধীনতা, তাই না? আর যখনই এটা একটা নতুন স্বাধীনতা হবে তাহলে তার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির তো একটা বিষয় আছে। প্রশ্ন হচ্ছে এই আন্তর্জাতিক স্বীকৃতি পৃথিবীর বিভিন্ন দেশ দিত কিনা। তো আপনার বক্তব্য হচ্ছে ভারত কোনোভাবেই এই ধরনের একটা ইসলামিক রিপাবলিকের স্বীকৃতি দিত না বাংলাদেশকে, এবং সেক্ষেত্রে তারা ফোর্স অ্যাপ্লাই করতো, তারা সার্জিক্যাল স্ট্রাইক, এমনকি বিমান হামলা, এমনকি পদাতিক বাহিনীও বাংলাদেশে ঢুকাইয়া দিতে পারতো। এটাই তো আপনার বক্তব্য, তাই না? কথাটা কিন্তু আসলে অমূলক না। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, 1971 সালে যখন 17ই এপ্রিল যে মুজিবনগরে মেহেরপুরে যে কি জানি জায়গাটার নাম ভুলে গেছি, তো ওই পরবর্তীতে নাম হয়তো মুজিবনগর, তাই না? ওখানে যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল, তো পরবর্তীতে তো ওই সরকারের স্বীকৃতি দরকার ছিল কিন্তু, এবং সর্বপ্রথমে স্বীকৃতি দেয় কে? ভুটান, এরপরে মনে হয় ভারত, এরপরে আরও বিভিন্ন দেশ কিন্তু স্বীকৃতি দেয়। তো এখন বাংলাদেশে বর্তমানে এই যে ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা আন্দোলনকারী, তারা তো মনে করছে যে এই বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করা হয়েছে কিসের থেকে? ভারতের নাগপাশ থেকে, তাই না? ভারতের আধিপত্যবাদ থেকে। কারণ এরা তো ওই 1971 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ওটা বিশ্বাস করে না। তো ভারতের নাগপাশ থেকে যখন নতুন স্বাধীন হয়েছে, তাহলে নতুন একটা সরকার গঠিত হবে, বিপ্লবী সরকার, এবং সেটাই এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা করার চেষ্টা করছিল। অর্থাৎ 31 ডিসেম্বর সেই কাজটা করার জন্যই তারা প্রচেষ্টায় ছিল, এবং সেক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃতির একটা বিষয় কিন্তু ছিল। এখন ভারত অর্থাৎ পড়শি দেশে নিজেই যদি স্বীকৃতি না দিত, তাহলে তো অবশ্যই বাংলাদেশের বিষয়ে তাদের ভীষণ রকম আশঙ্কিত হওয়ার কারণ ছিল। কারণ তখন বাংলাদেশ একটা মৌলবাদী একটা জঙ্গি রাষ্ট্রের রূপ নিত, এবং সেক্ষেত্রে ভারত তো তার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ওপরে, আসলে তখন বাংলাদেশ নাম থাকতো কিনা কে জানে, যদি অর্থাৎ ঘটনাটা ঘটতো আর কি, যদিও ঘটে নাই শেষমেশ। তো সেক্ষেত্রে ভারত তো তার নিজের নিরাপত্তার স্বার্থেই তো বাংলাদেশের উপর হামলা পড়তেই পারতো। কথাটা তো একেবারে অযৌক্তিক না। এবং যদি ঝাঁপিয়ে পড়তো তাহলে বাংলাদেশকে কেউ কি রক্ষা করার জন্য এগিয়ে আসতো? আমি তো ঠিক সন্দেহের মধ্যে পড়ে গেলাম, আশঙ্কার মধ্যে পড়ে গেলাম। মনে হয় না খুব বেশি কেউ এগিয়ে আসতো। বড়দের পাকিস্তান হয়তো স্বীকৃতি দিত, এই পর্যন্তই। আর অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এই বাংলাদেশকে স্বীকৃতি দিত তো আমার মনে হয় না। কারণ অন্যান্য যে সমস্ত পশ্চিমা দেশগুলো আছে, তারা তো বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই চায়, ইসলামিক রাষ্ট্র হিসেবে তো চায় না, তাই না? সুতরাং এরা যদি ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করত, ও যে 1979 সালে ইরানে রেজা শাহ পাহলভিকে উৎখাত করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যেমন একটা ওই যে বিপ্লবী সরকার গঠন করেছিল এরকম, তাহলে সেক্ষেত্রে পশ্চিমা উন্নত গণতান্ত্রিক দেশগুলো এই ইসলামী এই ধরনের একটা সরকারকে মানে বাংলাদেশের স্বীকৃতি দিতে আমার কাছে তা মনে হয় না। এবং সেক্ষেত্রে ভারত যদি সামরিক অ্যাগ্রেশন চালাতো, তাহলে তার পিছনে এই সমস্ত উন্নত দেশগুলোর একটা মৌন সমর্থন থাকতো। একেবারে বাস্তব কথা এবং আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। তানজানিয়া এবং ইউগান্ডার কথা মনে পড়ছে। ইউগান্ডার ইদি আমিন তিনি এমন একটি রেজিমের নেতৃত্ব দিচ্ছিলেন যা সমগ্র বিশ্ববাসীকে অবজ্ঞার সামিল ছিল। কমনওয়েলথ প্রকল্প দেশ, এটিকে বলা হতো পার্ল অফ ইস্ট আফ্রিকা। তার মানে আফ্রিকার উগান্ডায় ইদি আমিন ঠিক এই ধরনেরই একটা কর্মকাণ্ড করছিল, অর্থাৎ একটা বিপ্লবী সরকার গঠনের তোড়জোড় করছিল। আচ্ছা, তো হ্যাঁ, তো তারপর সেখানে কি হয়েছিল? এবং শেষ অবধি আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌন সমর্থন নিয়ে জুলিয়াস নায়ারের সেনাবাহিনী তানজানিয়া থেকে ঢুকে পড়েছিল উগান্ডায়, এবং
ইদি আমিন দাদার যে রেজিম তা ফল করেছিল, তিনি তার 360 জন আপনার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, দুর্দান্ত একটা উদাহরণ দিলেন। তার মানে আপনি বলতে চাইলেন যে বাংলাদেশেও যদি ওই একই ঘটনা ঘটতো, অর্থাৎ এরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিত, তাহলে ভারত আক্রমণ করতো এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক যে সমর্থন ভারতের পক্ষে থাকতো। এটা আমার কাছে অসঙ্গত মনে হয় না, কারণ পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা নতুন ইসলামী রাষ্ট্র চায় না। তো বাংলাদেশ এখানে যদি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ গঠন করতে যাইতো, তাহলে আন্তর্জাতিক সাহায্য সমর্থন এগুলো পাইতো না। একমাত্র হয়তো বা পাকিস্তান সমর্থন দিত, এছাড়া আর কেউ দিত আমার কাছে তা মনে হয় না। কিন্তু আপনি আরও একটা উদাহরণ দিতে পারতেন, যেমন এই যে এই ইরানের যে ইসলামী বিপ্লব ঘটছিল এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে বিপ্লবী সরকার গঠিত হয়েছিল, এখানেও কিন্তু এই একই ঘটনা ঘটছিল, যদিও এখানে ওই বিপ্লবী সরকার ফল করে নাই। অর্থাৎ ওই যে 1979 সালে যখন এরা বিপ্লব করলো, তার জাস্ট 1 বছর পরে, 1 বছর বা কিছু মাস পরে আর কি, এই যে ইরাকের সাথে যুদ্ধ লাগলো না, ইরাক আক্রমণ করে বসলো না, তো ইরাক যখন এই যে ইরানের ওপর আক্রমণ করেছিল, তখন কিন্তু ব্যাপকভাবে ইরাকের পক্ষে কিন্তু পশ্চিমা দেশগুলোর সমর্থন ছিল। যদিও পরবর্তীতে ইরাক সুবিধা করতে পারে নাই, অর্থাৎ প্রায় 8 বছর যুদ্ধ চলছিল, কিন্তু যুদ্ধ চলার পরে এখানে এই ইরানের রেজিমকে ফল করাতে পারে নাই। বাট ক্ষয়ক্ষতি তো একেবারে কম হয় নাই, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই না? এবং যার পরবর্তীতে কিন্তু ইরান আর উঠে দাঁড়াতে পারেনি। এখন অর্থনৈতিকভাবে বিধ্বস্ত একটা দেশ, নানা রকম অস্ত্রপাতিটাতে তৈরি করে, খালি হুঙ্কার দেয় আর কি, কিন্তু ওই পর্যন্তই। আর এরা যে ওই হামাস এবং হেজবুল্লাহকে সহযোগিতা করতো, সেখানে তো বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছিল, সবই পানিতে গেছে, তাই না? কারণ অলরেডি হামাস এবং হেজবুল্লাহর একেবারে কোমর ভেঙে দিয়েছে। তো ঘটনা বুঝতে পারছি। তাহলে আপনি বলতে চাইলেন যে বস্তুত এই 31শে ডিসেম্বরের ঘটনার প্রেক্ষিতে জাস্ট তার আগের রাতে ভারত একেবারে চরমপত্র দেয় বর্তমান সরকারকে যে এই সমস্ত থামান, আর যদি না থামান তাহলে ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করেন, এটাই বলছিল। আমি জানি না, আপনি বললেন অসমর্থিত সূত্রে, হতেও পারে কে জানি, এটা আমি উড়া দিতে পারছি না আর কি। কারণ এটা তো অবশ্যই কোনোভাবেই ভারত ওই বাংলাদেশ একটা ইসলামিক স্টেট হবে এটা মেনে নিত না। সেক্ষেত্রে ঠিকই হামলে পড়তো, এবং সেক্ষেত্রে ওই কোনো রকম আন্তর্জাতিক আইন কানুনের ধারতো না, এবং ধারার তো দরকারও ছিল না। কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় যারা নিজেদেরকে হর্তাকর্তা মনে করে, তারা তো অবশ্যই চাইতো না যে বাংলাদেশে একটা ইসলামিক স্টেট হোক, তাই তো? অর্থাৎ সেক্ষেত্রে ভারতের কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, অবশেষে আমরা সেই সন্ধিক্ষণটা পার হয়ে আসছি। তাহলে জামায়াত ইসলাম বস্তুত বাংলাদেশের ভাগ্য নিয়ে অনেকটাই সিনেমিনি খেলছে, সেটাই মনে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলে দিতে যাচ্ছিল, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো কতটা বুঝছে কে জানে, বাংলাদেশের সরকারও বা কতটা বুঝছে কে জানে, আর বাংলাদেশের দেশপ্রেমিক যে সেনাবাহিনী তারাই বা কতটা বুঝছে। যদি বোঝে ভালো, দেশ বেঁচে গেল আর কি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।